তখন এশারের নামাজের পর পরই আর কি 9টায় বাজবো, 9টার দিকে আমার ছেলে পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়। তো আমার ছেলের সাথে যারা ছিল, আমার ছেলের সামনেই গুলিতে একজনের যে ঘাড়ে লাগে, ওই ঘাড়ে লাগার সাথে সাথেই ওই ছেলেটা ওইখানে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওর সাথে যে পিছনে যে ছিল, ওনার যে মারতে যায়, ওনার গায়ে লাগে নিকা আমার ছেলের ডান পায়ে হাঁটুর নিচে যায় বুলেট লাগে। বুলেট লাগার পরে তার হয়তো কিছুক্ষণ সময় ও একটু হুঁশ ছিল, তারপরে ও বেহুশ যাওয়ার সময় তখন আরও যে ছেলেটা ছিল, ওই ছেলেরা আমার ছেলেকে নিয়ে 10-এই হাসপাতাল ছিল, ওই হাসপাতালে নিয়ে ভর্তি করে। তো যখন ওইখানে নিয়ে ভর্তি করার মনে হয় 10-15 মিনিট পর আমার বাসায় আমার নাম্বারে ওরা ফোন দিয়ে বলে যে আন্টি আপনি এখন কি করতেছেন, আমার জিজ্ঞেস করতেছে। আমি বলি যে বাবা তুমি কে, আমি তো তোমাকে চিনতে পারতেছি না। তখন বললো যে আন্টি আপনি তো আমাকে চিনবেন না, আমি এহসানের বন্ধু। তাই আমি বললাম যে বাবা কি হয়েছে আমার ছেলের, আমার কাছে বলো। তখন আমার ভিতরে কোনো পানি নেই, আমার কলিজা শুকায় গেছে, আমার ছেলের কি হয়েছে সেটা বলো। তখন ছেলে বললো আন্টি আপনি কান্নাকাটি করেন না, আপনার ছেলে আমার সাথে আছে, আপনার ছেলের মোবাইল হারায় গেছে। তখন এমন একটা কথা বললো যে আপনি একটু কষ্ট করে একটু আসতে পারবেন। আমি বললাম যে বাবা কোথায়, আমার ছেলে কোথায়, আমার কাছে সেটা বলো আগে, আমি কোথায় গেলাম। তখন আমার বললো যে আপনি অমুক জায়গায় অমুক হাসপাতালে আসেন। তখন আমার তো হুঁশ নেই, আমি তো কিভাবে আমার ছেলের কাছে পৌঁছাবো, তখন আমার হুঁশ নেই। বাসা থেকে আমার হাজবেন্ড আমার সাথে চলে আসে, ছেলের বাবা। আমার মেজো ছেলে আমার আটকে চাইছিল কিন্তু পারে নাই। আমি ওইখান থেকে বাসা থেকে আমি বোরখাটা কোনো রকম পড়ছি, আমি যখন রাস্তায় বের হলে কোনো কায়দা নেই। তারপর আমি পরে 1 নাম্বার ছাড়ছি, 1 নাম্বার থেকে আমি অটো রিক্সা খুঁজে পাই না, আমি কিচ্ছু পাই না। আমি কি এখন দৌড়িয়ে দেবো নাকি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যাবো, আমার কোনো হুঁশ ছিল না। তারপরে একটা অটো রিক্সা যেভাবে ম্যানেজ করছে আমার হাজবেন্ড, ওরা যখন আমরা যাই, আমি বললাম যেখানে আমার ফোন দেওয়া হয়েছে আমি এহসানের আম্মা। তখন বললো যে আন্টি আপনার ছেলে আছে, আপনি একটু বসেন। আমি না বাবা আমার এই মুখ গেলে একটু দেখাও দয়া করে, কিন্তু আমার দেখায় না। দেখার না পর আরেক ছেলে আমার মাথা আদাইলো, আমার মাথায় একটু পানি দিল, দেওয়ার পরে বলতেছে, তখন আমার ছেলে বেহুশের মতো। তখন আমার বলতেছে আন্টি আপনি এখানে একটু বসেন, ওই দেখেন আপনার ছেলে। তখন আমি ওর মাথা দেখে বসে আমার ছেলে আমার কোনদিন যাই একটু ভিজছে আর কি পানিতে, ভিজের পরে আমি কান্নাকাটি দেখি আমার ছেলের পায়ে যে জুতা ছিল রক্তে বন্যা হয়ে গেছে। আমাকে না বলে ঘর থেকে বের হয়ে যায়। ওকে খুঁজতে আমি বের হই, ও আগে স্কুলে পড়ে। ওকে খুঁজতে বের হয়ে যখন আমি বনশ্রী ওরা যেখানে মানে আস্তানায় করেছে, যেখানে ওরা সবাই একত্র হয়েছে, সেখানে আমি নিজেই হয়ে গেছি যে আমার মেয়ে কেন, আমার যা আছে আমি সবাইকে নিয়ে বের হয়ে যাই। আমি যখন গুলি খাওয়া ছেলেদের গায়ে হাত দিয়ে রক্ত মুছেছি, সে সিনটা আমি ভুলতে পারবো না। আমার তিনটা মেয়ে বের হয়ে গেছে, ঘরে থাকতে পারি নাই। একটা ইয়েতে শহীদ মিনারে একজন শাহাবাদ, একজন বনশ্রী স্টেজের সামনে। আমি কি করব, তখন ওর বাবা আর আমি দুজনে বের হয়ে গেছি। 3 মেয়ে যখন চলে গেছে, আল্লাহ ভরসা, চলো আমরাও বের হয়ে যাই। শেষ পর্যন্ত ইনশাল্লাহ মানে খুবই ভালো ছিলাম। মোবাইল দিতে পারি নাই, কারণ মোবাইল চেক করে বাসায় এলাকাতে থাকতে পারতেছিলাম না, যে বাসা চেক করবে, যাই বাসায় স্টুডেন্ট আছে ধরে নিয়ে যাবে। সারা রাত ঘুমাই নাই, একটু শব্দ পেলে বারিন্দায় যেতাম বারবার, যে দেখে কে আসছে বা কোন গাড়ি আসছে। খুব ভয়ে ছিলাম, সারা রাত জেগেছিলাম। তো শেষে 5ই অগস্ট সকাল 12টার দিকে আমার মেয়ে হঠাৎ ফোন আসলো যে ও বন্দি, 2 ঘন্টা ধরে এক দোকানে বন্দি আছে, ওখানে টিয়ার গ্যাস মেরেছে। আর তখন খুব খোঁজাখুঁজি করতেছি, হঠাৎ শুনি সেই স্টেজের সামনে আছে।
আমার বড় দুই মেয়েকে সে বলেছে যে তার পায়ে গুলি লেগেছে, আম্মুকে বলো না। আমার মেয়েরা কেউ বলে নাই। 2টার দিকে শুনেছি আমার মেয়ে গুলি খেয়েছে, হাতির জেলে আছে। ওখানে গিয়ে খুঁজে দেখি মেয়েকে পাচ্ছি না। সে আরেকজনের মোবাইলে ফোন দিল যে না, আমি এখন গণভবন যাব। সে পায়ে গুলি খাওয়া, রক্ত পড়তেছে, সে হেঁটে হেঁটে গণভবনে যেয়ে ছাড়ছে। ওর পিছনে পিছনে আমি খেয়েছি। সে ওখানে যাওয়ার পরে মানে শান্ত হয়েছে, তারপর ওখানে সে অজ্ঞান হয়ে গেছে। নিয়ে এসেছি বাসায়, নিয়ে হসপিটালে নিয়ে গেছি। তারপর অপারেশন হয়েছে। আলহামদুলিল্লাহ 5টা গুলি লেগেছে পায়ে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়েটা ভালো আছে এখনো। 2টো বের করিয়েছি সিএমএস থেকে, এখনো পায়ে 3টে আছে। আমি গর্ব করি যে আমি আমার 3টা মেয়েকে ছেড়ে দিয়েছি এবং শেষ পর্যন্ত ফেস্টিভালকে তাড়াতে পেরেছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমার একমাত্র বড় ছেলে ছিল মেহেদি। আমি একটা কোম্পানিতে ইন্স্যুরেন্সে চাকরি করি। সেদিন 19শে জুলাই শুক্রবার আমার ছেলে জুমার শেষে নামাজ পড়ে বাসায় আসে। আসার পরে আমরা একসাথে খাবার দাবার খাই। সেদিন আমার ডিউটি ছিল। আমি ওর সাথে একসাথে খাবার দাবার খেয়ে বাসায় বসেছিলাম। তখন মেহেদি বলল, আম্মু আমি একটু বাহিরে যাবো। আমি কই না, আজকে যাওয়া যাবে না। পরে বলতেছে, আম্মু আমি একটু যাই। আমি কই না, তুমি বাসায় থাকো। পরে আম্মু আমাকে 20টা টাকা দাও। পরে আমি 100 টাকা দিছি। তখন মেহেদি একটা হাসি দিছে। এই হাসিটা আমার মুখে এখনো চোখে ভাসে। তখন বললো মেহেদি, আম্মু আমি যাব না। তখন আমি চলে যাই ইয়াতে আমার অফিসে। তখন আমি কালেকশন করা শুরু করি। তখন এক পর্যায়ে আমি আমাদের মহাকালীর পাগলার ফুল ওখানে গেছি। তখন দেখি হেলিকপ্টার থেকে গুলি করতেছে। তখন আমার মনটা জানি কেমন করতেছিল। পরে আমি মেহেদিকে একবার ফোন দিলাম, দিয়ে বললাম, মেহেদি কি অবস্থা, কই তুই? বলতেছে, আম্মু আমি তো পাগলার ফুল। আমি কই আমিও তো পাগলার ফুল। পরে বলতেছে, আম্মু তুমি এখানে আসছো কেন? এখানে অনেক গুলি হইতেছে, হেলিকপ্টারতে গুলি হইতেছে, তুমি বাসায় যাও। আমি কই তুই আয়, তোর নিয়ে আমি একসাথে বাসায় যাব। পরে বলতেছে যে আম্মু তুমি দাঁড়াও, আমি আসতেছি। পরে অনেকক্ষণ হয়ে যায়, দেখি মেহেদি আসে না। প্রায় আধা ঘন্টা হয়ে যায়। আমি এদিক সেদিক খুঁজি, মেহেদিকে পাই না। পরে মেহেদির নাম্বার থেকে ফোন আসে আমার নাম্বারে। পরে আমি ফোনটা রিসিভ করি না। রিসিভ না করে আমি আশেপাশে তাকাইতেছিলাম যে মেহেদি কই, মেহেদিরে কোথাও দেখা যায় না। তখন আমি ওরে আবার কল ব্যাক করছি। করার পরে ওর বন্ধু ফোন রিসিভ করছে। ফোন রিসিভ করে বলতেছে, আন্টি আপনি কি মেহেদির আম্মু? আমি কই জি। মেহেদি কই? আন্টি একটু তাড়াতাড়ি আপনি একটু হাসপাতাল আসতে পারবেন? আমি কই কোন হাসপাতাল? আন্টি সরদি হাসপাতালে নিয়ে যাইতেছি মেহেদিরে। আমি কই কি হয়েছে মেহেদির? আন্টি মেহেদি না একটু রাগাট বলে খাইছে। পরে এই আপনারা বলবো, আপনি একটু আসেন তাড়াতাড়ি। আন্টি একটু তাড়াতাড়ি আসেন। পরে আমি ওখান থেকে রেলগেট থেকে দৌড় দিয়ে বাসায় আসি। আসার পরে এই বাসায় টাকা নেই। আমি মেহেদির আব্বুরে ফোন দিয়ে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই। আমার 4 বছরের বাচ্চা, আমি ওকেও নেই না নিয়েই আমি সরদি হাসপাতালে হোন্ডারে রওনা করি। রওনা করে আমি ইমার্জেন্সি গেটে এসে আমি ফোন দিছি যে মেহেদি কই। পরে বলছে যে আন্টি ইমার্জেন্সিতে। আমি যা দেখি আমার ছেলে পেটে হাত দিয়া মাথা ঠেকায়া বসে আছে, আর কিছুটা বুড়ির অংশ পেট দিয়ে বের হয়ে গেছে। পিছন দিয়েও রক্ত বেরোতেছে, সামনে দিয়েও রক্ত বেরোতেছে। তখন আমি ওকে দেখে একটা চিৎকার দিয়েছি, মেহেদি আম্মুর কথা শুনলি না বাবা, আম্মুর কথা আজকে শুনলি না। মেহেদি আমার সাহস দিতেছে, আম্মু আমার কিছু হয় নাই, আমার তো গুলি লাগছে, গুলি বের হয়ে গেছে, আমার কিচ্ছু হইব না। ছিল না, ওর বাবা ছোট ছোট ছিল, আমার ছেলে মেয়েকে গেছে টিকি করে আমার আম্মা আর আমি মানুষ করেছি। যখন ও শুক্রবারে জুমার নামাজ পড়ে দুধ দিয়া কলা দিয়া খেয়ে চলে যায়, তখন আমারে বলে, আম্মু আমাকে কোনো দায় দাবি রাখবো না, বাবা আজকে মেয়ে বন্ধ করে দিচ্ছে, তুমি আর যেও না বাবা। কেন যাও?
কয় না মা তুমি এটা ভুল বলেছো, এই জগৎটা যে কত খারাপ তুমি জানো না মা। আর আমার কলকাতা দিস আমার সাথে কথা বলে আর কোনোদিন বললো না। তখন আমি বললাম বাবা আমি কেমনে কি করবো, ওর সাথে যোগাযোগ করতে পারি না, সবাইকে বলি ওরে বলি একটু কল দে কোনো প্রদিন যোগাযোগ করতে পারি না। এমন এক সময় আজরের শেষ মাগরিবের আগে আমার কাছে কল আসে, আপনি কি রাজনের আম্মা? কে? হ্যাঁ। কি হয়েছে রাজন? আপনার পাশে কে আছে? আমি আমার বড় ছেলে রাজীব আছে। তখন রাজীবের যখন দিচ্ছে তখনই বলেছে আমার ছেলে এই জগতে আর নেই, মনে হয় চলে গেছে, পাখি শিকারি করতে গিয়া পাখির কাছে ধরা পড়ে গেছে। এই জগৎটা এতই খারাপ করে গেছে, আমি কোনোদিন ভাবিনি যে আমার এই ছেলে এরকম ভাবে আমার পাখি দিয়ে চলে যাবে। আজমল হাসপাতালে নিয়ে যায়, তখন নাওয়ারিশ করে আমার ছেলেকে নিচে রাখে, আমি যাইতে পারি না। আমার মেয়ে গিয়া তারপরে পুলিশের দাওয়া খাইয়া নিয়ে আসছে। মার কাঁদে ছেলে, মায়ের মাটি দিব, সেই ছেলে আজকে মায়ের মাটি দিছে কাঁদে করে নিয়ে। আমার সবাই ভয় দেখাইছে এই জায়গায় যেন আসেন আপনাকে ধরে নিয়ে যাবে। যখন এই ইয়াতে আসছিল মোবাইলে ছিল সব ডিলিট করে দিচ্ছে, কি করে কি করবো? আমার বড় ছেলে বলতে আছে মা এটি রাখা যাবে না, তোমার কি করে কি কোথায় কি করবো? রাত্রে 1টার সময় আমার মেয়ে নেই, আমার মেয়ে কর মা তুমি কোনো চিন্তা করো না, কি চিন্তা করতে আসছো তুমি? আমি কি না বাবা যদি তোমাদেরকে ধরে তাহলে আমাদেরকে ক্ষতি হবে।